মাটির ভিতর থেকে এক অদ্ভুত ঝলক। আরে, এই যে সোনার মতো জল করছে, কেমন মূলো? এ তো আস্ত সোনার মতো। বাবা বাবা, এ মূলো দিয়ে আমি বিশাল একটা বাঘের খেলনা কিনবো। তারা মূলোটাকে বাড়ির ভিতরে লুকিয়ে রাখলো। হাঁক দিয়ে সে সব কিছু দেখে ফেললো। সোনার মূলো? আরে, গরিব হারুর কাছে সোনা থাকবে কেন? শোন, আজ রাতে হরুর বাড়ি গিয়ে মূলো নিয়ে আসতে হবে। গাম কেঁপে উঠল। দরজার বাইরে মানুষের ছাপ। দেখো, কেউ চুরি করতে এসেছিল। বিপদ আসছে। মূলোটা পাওয়ার আগে আমি হার মানব না। পটল দত্তের ব্যর্থ চুরির চেষ্টা অবশ্য লুকানো গেল না। কয়েকদিনের মধ্যেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল, হরু মণ্ডলের বাড়িতে নাকি সোনার মূলো আছে। গ্রামে, বাজারে, চায়ের দোকানে, হাটে, এমনকি পুকুর ঘাটেও সবাই কেবল একই কথা বলছে। কেউ বলে সোনার মূলো দিয়ে নাকি রাজা আস্ত প্রাসাদ বানাবে। আবার কেউ বলে না না, ওটা নাকি দেবতার আশীর্বাদ, তাই মন্দিরেই রাখতে হবে। আবার কেউ মজা করে বলে চল সবাই কেটে ভাগ করে খাই, যার ভাগে যত পড়বে ততটা সোনা। এই সব গুজব শুনে হরু আর কমলার ঘুম হারাম হয়ে গেল। বাড়ির পাশে কয়েকজন ভিড় করে উকি দেয়। ছোট ছেলেপুলেরা হরুর ছেলেকে জিজ্ঞাসা করে, ও গোপাল, বলতো সোনার মূলোটা কোথায় রেখেছ? আমাদের গরু গাইয়ের পেটে আছে, গিয়ে দেখো না। এই কথা শুনে সবাই হো হো করে হাসে। তবে মজা থাকলেও ভিতরে ভিতরে কামে একটা বেশ চাপা ভয় কাজ করছিল। কারণ মনে হচ্ছিল এত সোনা দেখে বাইরে ডাকাতরা আসবে না তো। আবার কেউ ভাবছিল গ্রামের সভা ডাকতে হবে। শেষে গ্রামের প্রবীণরা মিলে সত্যি সভা ডাকলো। বিশাল বটগাছের নিচে গোল হয়ে সবাই বসলো। মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন, শুনুন সকলে, যদি সত্যি হরুর বাড়িতে সোনার মূলো থাকে, তবে সেটা কোনো একাকার জিনিস নয়, গ্রামের জন্য ব্যবহার করতে হবে। তাহলে মন্দিরে রাখা হোক। সবাই তর্ক বিতর্কে হইচই করে উঠল। সভাটা একেবারে ঝগড়ায় পরিণত হলো। হরু নিরুপায় হয়ে দাঁড়িয়ে বলল, আমি কিছু চাই না, শুধু চাই গ্রামে শান্তি থাকুক। কিন্তু কে শুনছে কার কথা? পুরো গ্রামে এখন কেবল সোনার মূলোর হুল্লোড়। সেই রাতে হরু ঘুমাতে গিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখতে পেল চারিদিক সোনালি আলোয় ভরে গেছে, আর সেই আলো থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ সন্ন্যাসী। হরু, ভয় পেও না, তুমি যে সোনার মূলো পেয়েছো সেটা সাধারণ কোনো জিনিস নয়। তাহলে কি জিনিস বাবা? এ মূলো হলো তোমাদের গ্রামের সুখ শান্তির প্রতীক। যদি এটা তোমার কাছে থাকবে, গ্রামের মঙ্গল থাকবে, কিন্তু যদি কেউ লোভে পড়ে তা ছিনিয়ে নেয়, তবে সর্বনাশ হবে। হরু বিস্ময়ে সন্ন্যাসীর কথা শুনছিল। মনে রেখো, সোনার মূলো ভোগের বস্তু নয়, এটা বিশ্বাসের প্রতীক। যেদিন গ্রামবাসীরা বুঝবে যে লোভের বদলে মিলেমিশে ভাগ করলে শান্তি আসে, সেদিন এ সোনার মূলো সত্যিকারের শক্তি দেবে। এই কথা বলে সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেলেন। হরু জেগে উঠল। পাশে কমলা শুয়ে আছে, তাকে সব কথা খুলে বলল। তাহলে আমাদের আরো সতর্ক থাকতে হবে।
এ মূলো শুধু আমাদের নয়, পুরো গ্রামের। হরু মাথা নিলে সম্মতি জানায়। তার বুকের ভিতরে কেমন একটা দোটানা কাজ করছিল। গ্রামের লোকজন যদি সোনার মূলোর আসল রহস্য না বোঝে তবে তো সত্যি বিপদ হবে। পরের দিন গ্রামে একটা বড় সভা বসেছিল। পটল দত্ত এবার হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করলো, সোনার মূল্য চাই, না দিলে হরুকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। গ্রামবাসী দুশ্চিন্তায় ভরে গেল। আমি কারোর প্রতি কোনো অন্যায় চাই না, তবে এই মূল্য আমি নিজের জন্য রাখিনি, এই গ্রামের মঙ্গলই ধরে রাখবে। ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতে গর্জন গ্রাম জুড়ে প্রতিধ্বনি হয়ে উঠল। হরুর ঘরের ভিতরে রাখা সোনার মূল্য হঠাৎ আলো ছড়িয়ে বাতাসে যেন ভেসে গেল। লোভীরা ধ্বংস হবে, সরল রক্ষা পাবে। আমি গ্রামের সম্পদ, কারোর ব্যক্তিগত জিনিস নয়। তখন পটল দত্ত দম বন্ধ হয়ে কেঁপে উঠল। সে যাই চেষ্টা করে মূলা তার কাছে এলো না। ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামের অন্য কেউ চুপচাপ দাঁড়িয়ে দেখে বুঝতে পারল লোভ করলে কোনো লাভ নেই। এই ঘটনা গ্রামের সব শিশু, কিশোর, বৃদ্ধ লোক সবাইকেই শিক্ষণীয় বোধ করলো। লোভ করলে ক্ষতি হয়, সরলতাই জয়ী হয়। পরের দিন গ্রামে নতুন নিয়ম হলো, সোনার মূল্য মন্দিরে রাখা হবে যাতে সবাই দেখতে পায়, কিন্তু কেউ তা ভোগ করতে পারবে না। আশ্চর্যভাবে এরপর থেকে কাশীপুরের আর অভাব রইল না। ধান খেয়ে ধরিপূর্ণ হলো। নদীতে মাছ ভরে গেল। বাজারে ন্যায্য দাম নিল। গ্রামবাসীর মুখে সব সময় হাসি থাকতো। আমরা গরিব হলেও শান্তিতে আছি, এটাই আমাদের কাছে ধন। পটল দত্ত লোভ ছাড়লো। সে বুঝলো জীবন কেবল ধন সম্পদ নয়, একে অপরের সঙ্গে শান্তি ও ভালোবাসায় প্রকৃত সোনা। শিশুরা তখন মূলোর গল্প শুনে খুশি হয়, খেলাধুলা করে আর শেখে। লোভ করলেও ক্ষতি হয়, ভাগ করলে আনন্দ বাড়ে, আর সরলতা সব সময় জয়ী হয়। এইভাবে কাশীপুর গ্রামের নাম হলো সোনার মূলোর গ্রাম, আর গল্প হয়ে উঠল শিশুদের প্রিয়